হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্লাস 9 and 10 বেঙ্গলি মিডিয়াম ক্লাসেস। আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো দশম শ্রেণীর ব্যাকরণের একটি অংশ কারক। কারক নির্ণয় করতে আমরা জানবো কারক কিভাবে করতে হয়, কারকের সংজ্ঞা, কারকের প্রকারভেদ এবং কারক থেকে কি কি প্রশ্ন আসতে পারে আমরা সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে জানবো। তাহলে চলো কারকের সংজ্ঞা দিয়ে শুরু করা যাক। তাহলে চলো কারকের সংজ্ঞাটা আমরা জেনে নিই। সংজ্ঞা কি? কারক কাকে বলে? কারক বলা হয় বাক্যে ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাকেই বলা হয় কারক। তাহলে দেখো লিখে দিই। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে এই ক্রিয়াপদটা কি বা ক্রিয়াপদ কাকে বলে? ক্রিয়াপদ, ক্রিয়া মানে কি তোমরা জানো নিশ্চয়ই, ইংলিশে করেছো ভার্ব। ভার্বকে বাংলায় ক্রিয়া বলা হয়। ক্রিয়ার কি করে? ক্রিয়ার হচ্ছে কাজ করাই, মানে ক্রিয়ার কাজই কাজ করা, ঠিক আছে। আর নামপদ কাকে বলে? নামপদ কি? নামপদ বলতে বোঝায় বিশেষ্য আর সর্বনাম পদকে কিন্তু বলা হয় নামপদ, ঠিক আছে। তোমরা পড়েছো নিশ্চয়ই যে পদকে সাধারণত 5 ভাগে ভাগ করা হয়: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় আর ক্রিয়া, তাই তো। এবার আমরা জানবো এই যে কারক, কারককে কতগুলো ভাগে ভাগ করা হয় এবং কি কি। এবার জানবো আমরা কারকের প্রকারভেদ সম্পর্কে। কারককে প্রধানত 6টি ভাগে ভাগ করা হয়, ঠিক আছে। 6টি ভাগে ভাগ করা হবে। 6টি ভাগগুলি কি কি সেগুলো আমরা জেনে নিই। কি? কারকের যে 6টি ভাগ, দেখো সেই নামগুলো, মানে যে ভাগগুলো রয়েছে সেই নামগুলো আমরা জানবো। সেগুলো কি কি দেখো। প্রথমটা কি? কর্তৃকারক। কর্মকারক, করণকারক, আর এদিকে নিমিত্তকারক। আর অধিকরণ কারক, আর অপাদান কারক। তাহলে দেখো আমরা যে কারকের যে প্রকারভেদ 6টি রয়েছে সেই 6টি আমরা জানলাম। কি কি পেলাম? কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক, অধিকরণ কারক আর অপাদান কারক। এই ভিডিওতে আমি বলে দেব যে এইখানে মানে এই যে কারকগুলো রয়েছে, কারকগুলোর উদাহরণ কিরকম বা এই কারকগুলো আমরা কিভাবে নির্ণয় করব, সেই শর্ট ট্রিক্সগুলো, ঠিক আছে। এবার ধরো আমি বলবো যে এখানে যে আমরা জেনেছি কারক কাকে বলে, কিন্তু তোমাদের বইয়ে আরেকটাও আছে যে অকারক কি, অকারক কাকে বলে সেটা আমরা এবার জানবো। অকারক কি? এবার দেখো অকারক বা অকারকের যে সংজ্ঞা সেটা আমরা জানবো। অকারক কাকে বলে, তাই তো। অকারক কি? বাক্যে ক্রিয়ার সাথে যার প্রত্যক্ষ কোনো সম্পর্ক থাকে না, প্রত্যক্ষ কোনো সম্পর্ক থাকে না তাকে অকারক বলা হয়। হ্যাঁ, এবার জানবো যে এই অকারকের আবার প্রকারভেদ কি। যেমন আমরা কারকের প্রকারভেদ জেনেছি 6টি ভাগে ভাগ করা হয় কারককে, তেমন ঠিকই এই অকারককেও কিন্তু 2টি ভাগে ভাগ করা হয়। সেই অকারক দুটি কি কি? একটা হচ্ছে সম্বন্ধ পদ আর একটা হচ্ছে সম্বোধন পদ। তাহলে দেখো আমরা এবার
অকারকের প্রকারভেদ জানবো। তাহলে আমি তো বললাম অকারককে দুই ভাগে ভাগ করা হয়, তাই তো? দুটি ভাগে ভাগ করা হয়। কি কি? একটা হচ্ছে সম্বন্ধ পদ, আর একটা হচ্ছে সম্বোধন পদ। তাহলে দেখো এই যে এইটার মধ্য দিয়ে আমরা বুঝতে পারলাম কি কারক কাকে বলে, কারকের প্রকারভেদ, কতগুলো ভাগে ভাগ করা হয় সেগুলোর নাম, এটাও পেয়েছি যে অকারক কাকে বলে আর অকারকের প্রকারভেদ, তাই তো? এবার আমরা জানবো যে এই যে কর্তৃকারক, কর্মকারক বা এই যে সমস্ত কারকগুলো রয়েছে বা যে পদগুলো রয়েছে সেগুলো আমরা কিভাবে নির্ণয় করব, বা কারক যখন আমাদের পরীক্ষায় প্রশ্নতে দেবে তখন আমরা কিভাবে সেটা বুঝবো যে এটা ওই কারক বা এটা কর্তৃকারক বা কর্মকারক, এটা কিভাবে বুঝবো। আর একটা তোমাদের বলে দিই যে তোমাদের পরীক্ষায় ধরো প্রশ্ন দিল যে কারক কাকে বলে, পরীক্ষায় প্রশ্ন এইটা পরীক্ষার প্রশ্নের অ্যান্সারে তোমরা যদি এটা লেখো যে বাক্যে ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ক, এটা লিখলেই কিন্তু নাম্বার দেবে, ঠিক আছে? তাহলে আমরা জানবো এবার যে কারক কিভাবে নির্ণয় করতে হয় সেটা। দেখো এখানে লিখে দিলাম কি কারক নির্ণয়ের যে পদ্ধতি সেগুলো। আমরা আগেই জেনেছি যে কারককে কতগুলো ভাগে ভাগ করা যায়, সেগুলো তো এখানে লেখাই আছে। আর কি কারক নির্ণয় আমরা কিভাবে করব, তাই তো? দেখো কর্তৃকারক যখন কোনো একটা বাক্য হবে তখন সেটাকে যদি আমরা কি বা কারা দ্বারা প্রশ্ন করি, যদি আমরা উত্তর পাই তাহলে সেটা কর্তৃকারক হবে। হ্যাঁ, আর সবসময় কিন্তু প্রশ্ন আমরা মানে ক্রিয়াকে করব। যখন আমরা কারক নির্ণয় করব তখন আমরা সব সময় ক্রিয়াকে প্রশ্ন করব। তারপরে দেখো কর্মকারক যখন হবে, কর্মকারক নির্ণয়ের জন্য আমাদেরকে ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। আর কি করণকারক, করণকারকের জন্য আমাদেরকে কি করতে হবে, কি দিয়ে বা কি দ্বারা এই দিয়ে ক্রিয়াকে প্রশ্ন করতে হবে। তারপর দেখো নিমিত্তকারকেও লেখা আছে কার জন্য বা কি জন্য, অধিকরণকারকেও কোথায়, কখন, কবে, আর অপাদানে তো কোথায় থেকে আর বা কোথা হইতে, এইগুলো দিয়ে প্রশ্ন করলেই কিন্তু আমরা যদি উত্তর পেয়ে যাই, ক্রিয়াকে প্রশ্ন করে যদি আমরা উত্তর পাই তাহলে কিন্তু ঠিক সেম কারকই হবে। এবার এই যে তালিকাটা রয়েছে তোমাদের তৈরি করে দিয়েছি, এই তালিকাটা যদি তোমরা মুখস্থ করে ফেলতে পারো তাহলে কিন্তু কারক করতে বা কারক ভুল কোনোদিনই হবে না। মানে তোমরা কারক করতে একবারে এক্সপার্ট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এইটা কিন্তু ভীষণই একটা ইম্পর্টেন্ট, মানে ভীষণ ইম্পর্টেন্ট। যেমন তোমাদের দশম শ্রেণীর জন্য ইম্পর্টেন্ট, আবার যারা ধরো চাকরির পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যে কিভাবে কারক নির্ণয় করতে হয় সেটা। এবার দেখো আমি বলে দেবো এখানে যে কারক, ধরো একটা কর্তৃকারক কিভাবে হবে সেরকম করে একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে এবার বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো তোমরা এটা নোট করে নিতে পারো খাতায়। এবার দেখো আমরা এর আগে কি করলাম যে কারক কিভাবে নির্ণয় করতে হয় সেটা। এবার আমি তোমাদের বুঝিয়ে দিব যে কারক, ধরো উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো যে কারক কিভাবে নির্ণয় করতে হয়। দেখো আমি একটু আগেই বলে দিলাম যে কারক নির্ণয় করার জন্য আমাদের আগে জানতে হবে যে ক্রিয়া কোনটা বা ক্রিয়াকে প্রশ্ন করতে হবে। ক্রিয়া কোনটা, এখানে দেখো উদাহরণে কি আছে, একটা কুকুর চলে গেল, তাহলে চলে যাওয়াটা একটা কাজ, তাই তো? এবার আমরা কিভাবে প্রশ্ন করব যে একটা কে চলে গেল। দেখো কে চলে গেল যদি আমরা প্রশ্ন করি তাহলে কিন্তু আমরা উত্তর কি পাচ্ছি, একটা কুকুর চলে গেল, তাহলে আমরা বুঝতে পারছি যে এটা কর্তৃকারক হবে, তাই তো? এরপরে আর একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝাই। এবার দেখো এই বাক্যটা দেখো কি বলছে, ঘাস জন্মালো রাস্তায়, তাহলে আমরা কাকে প্রশ্ন করব, আমরা সবসময় ক্রিয়াকে প্রশ্ন করব, তাই তো? তাহলে আমরা কিভাবে প্রশ্ন করছি, এখানে দেখো কোথায় ঘাস জন্মালো, এভাবে প্রশ্ন করতে পারি। তাহলে কোথায়, কবে, কখন, এইগুলো দিয়ে প্রশ্ন করলে কি কোন কারক হয়, অধিকরণ কারক হয়, তাই তো? তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে এটা অধিকরণ কারক হবে। আর আগেরটা তো বুঝতেই পেরেছি যে ওটা কর্তৃকারক। এরপর তোমাদেরকে আরো একটা উদাহরণ দিয়ে বোঝাই। দেখো বাক্যটা কি, উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে, তাহলে আমরা এখানে ক্রিয়াকে প্রশ্ন করব, তাই তো? আগে আমরা জেনেছি যদি থেকে হলে সেটা অপাদান কারক হয়ে যায়। এবার তাহলে কিভাবে প্রশ্ন করব যে কোথায় থেকে
উল্টে পড়লো টুকরো টুকরো হয়ে। তাহলে কোথায় থেকে মানে থেকে দিয়ে প্রশ্ন করছি। থেকে হলে কোন কারক? থেকে হলে হয়ে যায় কি অপাদান কারক, তাই তো? এরপরে আর একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝাই। পরবর্তী একটা উদাহরণ দেখো, উদাহরণটা কি বলেছে বাক্যটাতে? সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। তাহলে এখানে আমরা কিসে মানে কি দিয়ে প্রশ্ন করব? ক্রিয়াকে আমরা প্রশ্ন করছি কি দিয়ে? যে কিসের দ্বারা সবকিছু চূর্ণ হয়ে গেল, তাই তো? কোনো কি দিয়ে বা কি দ্বারা প্রশ্ন করলে কোন কারক হয়? আমরা করেছি যে সেটা করণ কারক হয়ে যায়, তাই তো? তাহলে দেখো প্রশ্ন করে আমরা উত্তর পেয়েছি যে কিসের দ্বারা সবকিছু চূর্ণ হয়ে গেল এবং সবকিছু জ্বলে গেল। তাহলে আমরা তাহলে উত্তর পাচ্ছি কি? উত্তর পেলাম কি আগুনের দ্বারা সবকিছু জ্বলে গেল বা চূর্ণ হয়ে গেল। তাহলে এটা একেবারে আমরা বুঝতে পারছি যে এটা একেবারেই যে করণ কারকই উত্তর হবে। তাহলে দেখো তোমাদের আমি 4টে উদাহরণ দিয়ে বোঝালাম যে কিভাবে আমরা কারক নির্ণয় করতে হবে আমাদের। দেখো তাহলে আমরা কারক নির্ণয় করতে শিখে গেলাম, তাই তো? এবার আমরা জানবো যে আমরা অকারক যে দুটো পদ করেছিলাম সেই অকারক মানে সম্বন্ধ পদ আর সম্বোধন পদ কিভাবে আমাদেরকে নির্ণয় করতে হবে। দেখো যখন আমরা কারকের প্রকারভেদ পড়েছিলাম তখনই বলেছিলাম যে অকারককে কতগুলো ভাগে ভাগ করা হয়, সেগুলো কি কি? অকারককে কতগুলো ভাগ করা হয়? 2 ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে সম্বোধ পদ আর সম্বোধন পদ। এবার আমরা জানবো যে সম্বোধন পদ কাকে বলে আর সেই সম্বোধন পদ কিভাবে নির্ণয় করতে হয়। দেখো সম্বোধন শব্দের মধ্য দিয়ে দেখো আমরা বুঝতে পারছি কি আমরা সবাইকে তো নিশ্চয়ই কিছু কিছু না কিছু বলে ডাকি, তাই তো? যেমন মা বাবা ইত্যাদি বলে ডাকি, তেমনি কিছু কিছু মানুষ আছে তাদেরকে কিন্তু আমরা কোনো ধরো শব্দের মধ্য দিয়ে প্রকাশ করি, যেমন হে ও হে এসবগুলো বলে, তাই তো? ধরো তুমি একটা মেলায় গিয়েছো ঘুরতে, সেখানে তুমি কাউকে সেই মানুষটাকে একটা মানুষকে তোমার দরকার কিন্তু তাকে তুমি চিনো না কিংবা তার নাম জানো না, হয়তো এরকম হয়েছে, হ্যাঁ? কিন্তু তখন মানে মনে হচ্ছে যে সেই মানুষের সাথে তোমাকে কথা বলতেই হবে, তখন তাকে তুমি কি বলে ডাকবে? যে ওই শুনছো, বা ওই শব্দটা দিয়ে তুমি তাকে ডাকছো, তাই তো? বা আরো কিছু শব্দ দিয়ে কিন্তু আমরা ব্যবহার করে থাকি। তাহলে এর মধ্যে দিয়ে বুঝতে পারলাম যে সম্বোধন বলতে আমরা যে বাক্যটা বা বাক্য না, যে শব্দটা ব্যবহার করব সেটাকে আমরা সম্বোধন পদ বলবো। দেখো সম্বোধন পদ কাকে বলে? সম্বোধন পদ কাকে বলা হয়? বাক্যে যে পদে ডাকা বা আহ্বান করার বোঝায় বা অর্থ প্রকাশিত হয় সেটাকেই বলা হয় কি সম্বোধন পদ। ঠিক আছে, দেখো সম্বোধন পদের একটা উদাহরণ দিয়েছি কি, ওরে ভাই মাছ ধরি চল যাই। তাহলে কি ওরে ভাই একটা ব্যক্তি বা একটা মানুষ একজনকে ডাকছে যে ওরে ভাই চল আমরা মাছ ধরি, এরকম বলছে। তাহলে তাকে দেখো কোনো নাম ধরে সম্বোধন করেনি, তাহলে তাকে একটা ওরে ভাই বলে সম্বোধন করেছে। তাহলে ওরে ভাই কিংবা ধরো বলছে বাছা কিংবা হে, এই সমস্ত শব্দগুলো দিয়ে যদি কেউ কাউকে ডাকে তাহলে সেটা তখন হয়ে যায় কি সম্বোধন পদ। এবার আমরা জানবো কি সম্বোধন পদ কাকে বলে। এবার দেখো আমরা সম্বন্ধ পদ সম্পর্কে জানবো। সম্বন্ধ পদ কি? দেখো সংজ্ঞাতে কি বলেছে, যে পদের সাথে বাক্যের ক্রিয়ার সম্বন্ধ না থাকলেও অন্য পদের সাথে সম্পর্ক থাকে তাকে বলা হয় কি সম্বন্ধ পদ। উদাহরণ যদি বলি তাহলে তোমাদের কাছে ব্যাপারটা আরো পরিষ্কার হবে। দেখো উদাহরণ একটা দিয়েছে কি রাস্তার ধার ভাঙছে। তাহলে ভাঙাটা একটা কাজ বা ক্রিয়ার মধ্যে পড়ছে। রাস্তার ধার ভাঙছে মানে রাস্তার ধার ভাঙছে যার সাথে কিন্তু রাস্তার কোনো সম্পর্ক নেই, তাই তো? এবার এইরকম ধরো যদি কোনো উদাহরণ আসে তাহলে আমরা বুঝবো যে সেটা সম্বন্ধ পদ। ঠিক আছে, তাহলে আশা করি যে এই ভিডিওর মধ্য দিয়ে তোমরা বুঝতে পারলে যে কারক কাকে বলে, তার প্রকারভেদ এবং কারক কিভাবে নির্ণয় করতে হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না, আর অবশ্যই আমাদের সবসময় পাশে থেকো। তো আজকে এইটুকুই, টাটা।